ব্যাংক সমন্বয় বিবরণী করার আগে আমাদের বুঝতে হবে যে ব্যাংক সমন্বয় বিবরণী আমরা করি কেন, এটার কাজ কি, ব্যাংক সমন্বয় বিবরণীটা জিনিসটা আসলে কি। দেখো, একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন আমি চালু করি তখন আমার ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন লেনদেনগুলো করার জন্য আমার হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হয়। সেই ব্যাংক অ্যাকাউন্টের হিসাব প্রতিষ্ঠানেও রাখা হয়, একই ব্যাংক অ্যাকাউন্টের হিসাব ব্যাংকের যিনি ব্যাংকার সেও কি করে রাখে। মানে ব্যাংকের হিসাব হচ্ছে একটা, কিন্তু হিসাবটা দুই জায়গায় রাখা হয়। প্রতিষ্ঠানের ক্যাশিয়ারও কি রাখে, ব্যাংকে কত টাকা ঢুকতেছে, ব্যাংক থেকে কত টাকা বের হইতেছে, মানে কত টাকা ব্যাংকে ডেবিট হচ্ছে, কত টাকা ক্রেডিট হচ্ছে, সেই হিসাবটা যেমন ক্যাশিয়ার রাখে, একইভাবে আমার যেই ব্যাংক অ্যাকাউন্ট খোলা সেই ব্যাংকের যিনি ব্যাংকার উনিও আমার ব্যাংক হিসাবটা কি করে রাখে। যেহেতু একই অ্যাকাউন্টের হিসাব দুই জায়গায় রাখা হয়, মাঝে মাঝে কিছু ভুলের কি হয়, সৃষ্টি হয়, মাঝে মাঝে কিছু ভুলের সৃষ্টি হয়। ওকে, কারেন্টের কারণে ক্লাসও করতে পারতেছি না। ও, কারেন্ট নাই। আচ্ছা, তাহলে আমরা যেই কজন ক্লাস করতে পারতেছি তারা করি, আর হচ্ছে পরে আমরা কি করে দেব, লাইভ দেখে নিব, ঠিক আছে। ওকে, দেখো বলছে কি, বলছে যে প্রতিষ্ঠান এবং ব্যাংক দুই জায়গাতেই ব্যাংক অ্যাকাউন্টের টাকার পরিমাণ কি হয়, ব্যাংক অ্যাকাউন্টের টাকার পরিমাণ সমান আছে কিনা এটা আমাদের দেখতে হয়। তারপর গরমিল থাকলে কি কারণে গরমিল হয়েছে সেটা আমাদের জানতে হয়। ভুল সংশোধন করে প্রতিষ্ঠান ও ব্যাংকের মাঝে সমন্বয় সাধন করতে হয়। এগুলো আমরা বেসিক জিনিস, ঠিক আছে। এইখান থেকে মূলত আমাদের বুঝার ব্যাপারগুলা কি হবে, বুঝার ব্যাপারগুলা শুরু হবে। মূলত আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীতে অনেক কিছু আছে, হাতে গোনা 10টা হিসাব এর ঘটনাটা যদি আমি বুঝি, মাত্র 10টা, তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী একদম 100 পারা যাবে, মাত্র 10টা, ঠিক আছে। তাহলে এইখানে দেখো লেখছে যে প্রতিষ্ঠানের হিসাব থাকে একটি, যেটা আমি এতক্ষণ বললাম, যার হিসাব প্রতিষ্ঠান এবং ব্যাংক উভয় জায়গায় রাখা হয়। প্রতিষ্ঠানে যখন হিসাবটা রাখবে, ধরো এই পাশটা হচ্ছে প্রতিষ্ঠান আর এই পাশটা হচ্ছে ব্যাংক। প্রতিষ্ঠানে যখন ব্যাংক হিসাবের টাকা, আমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে এটা যখন প্রতিষ্ঠানে আমার ক্যাশিয়ার হিসাব করে, তখন তাকে বলে নগদান বই অথবা ক্যাশ বই অনুযায়ী কি জমা, ব্যাংক জমা। তার মানে আমার ক্যাশিয়ার বলল যে ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক হিসাবে টাকা আছে 50,000 টাকা, যদি বলা থাকে নগদান বই মোতাবেক ব্যাংক জমা 50,000 টাকা, তাহলে বুঝতে হবে এই কথাটা বলছে আমার প্রতিষ্ঠানের ক্যাশিয়ার। আবার যদি বলা থাকে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা 60,000 টাকা, তাহলে বুঝতে হবে কি যে এই অ্যাকাউন্টে আমার কত টাকা আছে এটা বলছে আমার ব্যাংকার, মানে যেই ব্যাংকে আমার অ্যাকাউন্ট খোলা আছে। তাহলে বলছে কি ব্যাংক যখন হিসাব রাখে, ব্যাংক যখন হিসাব রাখে তাকে বলে কি ব্যাংক বিবরণী বা পাসবই মোতাবেক কি ব্যাংক জমা। ক্লিয়ার? আচ্ছা, ওহ এটা আসতেছে না কেন। ওকে, মূলত এই দুই জায়গায় আলাদাভাবে হিসাব রাখার ফলে ভুলের সৃষ্টি হয়। ব্যাংক সমন্বয় বিবরণীর মাধ্যমে সেই ভুলগুলা কি করা যায়, ভুলগুলা হচ্ছে সংশোধন করা যায়। ওকে, সংশোধনের উপায় দুই রকম ভাবে আমরা কি করতে পারি, সংশোধন করতে পারি। দুই রকম উপায় আমরা সংশোধন করতে পারি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে একক জের পদ্ধতি, আর একটা হচ্ছে উভয় জের বা সংশোধনী পদ্ধতি। দুই উপায়ে আমরা সংশোধন করতে পারি। যেহেতু মাগরিব নামাজের টাইম কম, আমাদের তাড়াতাড়ি ক্লাসটা কি করতে হবে, যতটুকু সম্ভব বুঝে নিতে হবে। এই দুই উপায়ে শেষ করা যায় পরীক্ষাতে সবচাইতে বেশি 95% টাইমে, 95% টাইম পরীক্ষাতে আসে একক জের, আর 5% টাইম পরীক্ষাতে আসে উভয় জের। তার মানে একক জেরটাই সবচেয়ে বেশি কি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এখন এই একক জের পদ্ধতি হোক অথবা কি উভয় জের বা সংশোধনী পদ্ধতি হোক, আমার আগে এমসিকিউ কখন করা হবে, এমসিকিউ করা হবে হচ্ছে আর্থিক অবস্থা বিবরণীর পরে, ফার্স্ট পেপারের সব ক্লাস শেষ হওয়ার পর। তাহলে পদ্ধতি যেটাই হোক না কেন, আমার আগে ঘটনা বুঝতে হবে, যে যেই ভুলটা হয়েছে এই ভুলের দ্বারা আসলে কি ঘটনাটা ঘটছে প্রতিষ্ঠানে, সেই ঘটনাটা আগে আমার বুঝতে হবে। ঠিক আছে, চলো আমরা ঘটনাগুলো একটু বুঝে আসি। তাহলে দেখো লেখা আছে যে সংশোধনের পূর্বে ঘটনা আমার বুঝতে হবে। এইখানে দেখো লেখা জমাকৃত চেক 2,000 টাকা এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি, ট্রানজিটে জমা চেক 2,000 টাকা, অথবা পরিবহনাধীন বা প্রক্রিয়াধীন চেক 2,000 টাকা, অথবা জমাকৃত চেক 5,000 টাকা
কিন্তু ব্যাংক বিবরণীতে এখনো ক্রেডিট হয়নি কত টাকা, 2000 টাকা। এইখানে দেখো অথবা দিয়ে 1টা 2টা 3টা 4টা 5টা তথ্য দেওয়া আছে। তথ্য 5টা 5 রকম, কিন্তু কার্যক্রম আসলে একরকম। এজন্য আমাদের সমস্যা হয় বুঝতে, যে আমরা প্রথমে দেখি যে জমাকৃত চেক 2000 টাকা এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এটা লেখা আছে। আরেকটা অঙ্কে আমরা যাওয়ার পরে দেখি লেখা পরিবহনাধীন চেক 2000 টাকা। তখন আমরা বুঝি না, আরে পরিবহনাধীন চেকটা জিনিসটা আবার কি, এটা তো আমরা কখনো করি নাই। তো এইখানে যে জিনিসগুলো আছে, পরিবহনাধীন চেক 2000 টাকা যে জিনিসটা বুঝায়, জমাকৃত চেক 2000 টাকা এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি সেম জিনিসটাই কি করে বুঝায়। তার মানে এখানে যে লেখাগুলো আছে সবগুলা লেখা একটা জিনিসই কি করে বুঝায়। এখন দেখো যদি এই ঘটনাটা ঘটে তাহলে আমার মানে এই ভুলটা যদি হয় তাহলে কি ঘটনা প্রতিষ্ঠানে ঘটবে, ঠিক আছে? এগুলো কি তাহলে আমি দুইটা পক্ষ নেই, দুইটা পক্ষ। একটা সাইড হচ্ছে আমার প্রতিষ্ঠান, একটু মনোযোগ দাও, এই 10টা বুঝা গেলে একবার শেষ, ব্যাংক সমন্বয় বিবরণী আর বুঝতে হবে না, একদম ক্লিয়ার। আরেকটা পাশ হচ্ছে আমার ব্যাংক, মানে যেই ব্যাংক অ্যাকাউন্ট আমার কি রাখা হয়, হিসাবটা রাখা হয়। তাহলে একটা হচ্ছে আমার প্রতিষ্ঠান, আরেকটা হচ্ছে আমার কি ব্যাংক। ক্লিয়ার? ওকে। এখন ঘটনাটা ছিল কি, জমাকৃত চেক, মনে রাখতে হবে জমাকৃত মানে হচ্ছে প্লাস। যখন বলবে জমাকৃত চেক, জমাকৃত চেকের মানে হচ্ছে প্রতিষ্ঠান থেকে ব্যাংকে কি করছে, আমি একটা চেক পাঠাইছি, ব্যাংকে আমি রিকোয়েস্ট করছি যাতে ব্যাংক কি করে আমার অ্যাকাউন্টে 2000 টাকা প্লাস করে দেয়। জমাকৃত চেকের অর্থ হচ্ছে প্রতিষ্ঠান থেকে ব্যাংকে একটা চেক পাঠানো হয় যাতে ব্যাংক কি করে আমার অ্যাকাউন্টে 2000 টাকা প্লাস করে দেয় বা ওই পরিমাণ টাকা প্লাস করে দেয়। ইস্যুকৃত চেকের মানে কি? ইস্যুকৃত চেকের মানে হচ্ছে আমি একটা চেক ব্যাংকের কাছে পাঠাই বা আমি একটা চেক অন্য আমার কাছ থেকে যে টাকা পায় তাকে প্রদান করি। ইস্যুকৃত চেক, সেই চেকটা নিয়ে কেউ যদি ব্যাংকে যায়, ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে তাকে টাকা পরিশোধ করে দেয়। তার মানে চেক ইস্যু করলে ব্যাংক থেকে টাকা কমে, চেক জমা করলে ব্যাংকে টাকা কি হয়, বাড়ে। জাস্ট এতটুকু আমি মনে রাখবো, চেক ইস্যু করলে টাকা কমে, চেক যদি জমা করি তাহলে টাকা কি হয়, ব্যাংকে টাকা বাড়ে। আর জমাকৃত চেক এবং ইস্যুকৃত চেক এই দুইটা কাজই প্রতিষ্ঠান থেকে করা হয়, ব্যাংক থেকে আগে করা হয় না। আগে করা হয় কোথা থেকে? প্রতিষ্ঠান থেকে করা হয়। ধর আমি 2000 টাকার জমাকৃত চেক ব্যাংকে পাঠাইছি, তাহলে ব্যাংকে গেছে, এটা পরে পাঠানো হচ্ছে কোথা থেকে? প্রতিষ্ঠান থেকে। আবার আমি 2000 টাকার চেক ইস্যু করছি, ইস্যুটা কোথা থেকে করা হয়েছে? প্রতিষ্ঠান থেকে করা হয়েছে। তার মানে এই ঘটনাগুলা ঘটে আগে কোথায়? আগে ঘটে প্রতিষ্ঠানে। তার মানে যদি কোনো ভুল হয়, ভুল হওয়ার সম্ভাবনা থাকে কোথায়? ব্যাংকে। ক্লিয়ার? তাহলে এই যে এখানে যেগুলো লেখা আছে, পিডিএফ ফাইলটা দিয়ে দেওয়ার পর গ্রুপে তোমরা হচ্ছে এখান থেকে মিলাই পড়তে পারবা। এখানে যে বলা আছে জমাকৃত চেক 2000 টাকা এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি, তাহলে এটার মাধ্যমে কি হবে? দেখো আমি বলছি কি, জমাকৃত এবং ইস্যুকৃত দুইটাই প্রতিষ্ঠান থেকে ঘটানো হয়। তাহলে আমি প্রতিষ্ঠানে প্লাস দিয়ে দিছি 2000 টাকা, প্রতিষ্ঠানে আমি প্লাস দিয়ে দিছি কত টাকা? 2000 টাকা। প্রতিষ্ঠান এবং ব্যাংক দুইটা জায়গাতেই আমার ব্যাংক অ্যাকাউন্টের হিসাব রাখে। প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টের হিসাব দুই জায়গায় রাখা হয়, প্রতিষ্ঠানেও রাখা হয়, ব্যাংকেও কি করা হয়, রাখা হয়। তো যখনই বলছে যে জমাকৃত চেক 2000 টাকা এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি, তার মানে আমি প্রতিষ্ঠানে দেখাইছি কি, যে আমার ব্যাংকে 2000 টাকা বাইরে গেছে, কারণ আমি তো জমা পাঠাই দিছি, কিন্তু ব্যাংক এখনো কি করে নাই, আদায় করে নাই। তাহলে ব্যাংকে কি টাকাটা বাড়ছে? ব্যাংকে কি হয় নাই, টাকাটা বাড়ে নাই। তাহলে আমি প্রতিষ্ঠানে 2000 টাকা বাড়াই দিছি, কিন্তু ব্যাংক এখনো আদায় করে নাই, ব্যাংকে কি অবস্থায় আছে? জিরো অবস্থাতে কি আছে। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার ঘটনা, 1 নাম্বার ঘটনা। তাহলে 2 নাম্বার ঘটনাটা কি? তাহলে প্রথম ঘটনাটা বুঝা গেছে, ক্লিয়ার? তাহলে হচ্ছে বলছে, আবার যদি বলা থাকতো পরিবহনাধীন চেক 2000 টাকা, এর অর্থ হচ্ছে জমাকৃত চেক 2000 টাকা কি হয়নি, ব্যাংকে উপস্থাপিত হয়নি। তার মানে প্রতিষ্ঠানে ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা প্লাস করা হয়েছে, ব্যাংকে আমার হিসাবে এখনো 2000 টাকা প্লাস করে নাই। সেই ঘটনাগুলো জাস্ট বুঝতে হবে। এরপরে বলছে যে ইস্যুকৃত চেক 3000 টাকা এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। আমি বলছিলাম জমা মানে প্লাস, ব্যাংকে টাকা প্লাস হয়, ইস্যু মানে ব্যাংক থেকে টাকা কি হয়, মাইনাস হয়। এইখানে যেই তথ্যগুলো আছে, বকেয়া চেক 3000 টাকা যেই কথা, অউপস্থাপিত চেক 3000 টাকা যেই কথা, ইস্যুকৃত চেক 3000 টাকা এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি, এইটাও কি কথা, একই কথা। আবার ইস্যুকৃত চেক 5000 টাকা,
কিন্তু ব্যাংক বিবরণীতে এখনো ডেবিট হয়নি 3000 টাকা। আমাদের মাথায় রাখতে হবে, আমাদের ব্যাংকে যখন টাকা বাড়ে তখন প্রতিষ্ঠানে ব্যাংক হিসাবকে করা হয় ডেবিট, সম্পদকে বৃদ্ধি করা হয়। আমাদের টাকাটা ব্যাংকে যখন যায়, ব্যাংক সেটাকে সম্পদের দৃষ্টিকোণ থেকে দেখে না, দায়ের দৃষ্টিকোণ থেকে দেখে। ব্যাংক আমাদের অ্যাকাউন্টে টাকা বাড়লে ব্যাংক করে দেয় ক্রেডিট, প্রতিষ্ঠানে আমাদের অ্যাকাউন্টে টাকা বাড়লে আমরা ব্যাংক হিসাবে করি কি ডেবিট, মানে বিপরীত। টাকা বাড়লে প্রতিষ্ঠানে করা হয় ডেবিট, ব্যাংকে করা হয় ক্রেডিট। আবার টাকা যদি কমে ব্যাংক কি করে ডেবিট করে, প্রতিষ্ঠানে কি করা হয় ক্রেডিট করা হয়। কারণ প্রতিষ্ঠান ভাবে যে আমার সম্পদ কমে গেছে, এজন্য তারা ব্যাংক হিসাবকে ক্রেডিট করে টাকা কমলে। ব্যাংক ভাবে আমার দায় কমছে, এই কারণে টাকা কমলে ব্যাংক কি করে ব্যাংক হিসাবকে ডেবিট করে। ঠিক আছে, কারণ দায় কমলে ডেবিট হয়, আবার সম্পদ কমলে কি হয় ক্রেডিট হয়। মানে দুইটা দুই রকম দৃষ্টিভঙ্গি। ব্যাংক আমাদের টাকাটা দায় হিসেবে গ্রহণ করে, এজন্য দায়ের দৃষ্টিভঙ্গি থেকে তারা চিন্তা করে। প্রতিষ্ঠানে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টকে বা ব্যাংক হিসাবকে সম্পদ ভাবি, এজন্য আমরা সম্পদের দৃষ্টিকোণ থেকে কি করি চিন্তা করি। ক্লিয়ার? ওকে, তাহলে এই পাঁচটার যেটাই থাকুক ঘটনা কিন্তু সেম ঘটনায় কিন্তু কি ঘটছে। যেমন এখানে বলছে ইস্যুকৃত চেক 5000 টাকা, কিন্তু ব্যাংক বিবরণীতে এখনো ডেবিট হয়নি 3000 টাকা। তার মানে কি, ব্যাংক বিবরণী মানে কি, ব্যাংক আমি যখন চেক ইস্যু করছি 5000 টাকা, কত টাকার চেক ইস্যু করছি 5000 টাকার চেক আমি ইস্যু করছি, তাহলে আমার প্রতিষ্ঠান থেকে আমি 5000 টাকা মাইনাস করছি। কিন্তু ব্যাংক বিবরণীতে এখনো 3000 ডেবিট হয়নি, কত টাকা 3000 টাকা। তার মানে এখনো 3000 টাকা ব্যাংক কি করে নাই, মাইনাস করে নাই। ব্যাংকের মাইনাস কি করতে হবে। ক্লিয়ার? আবার বলছে 5000 টাকা, 7000 টাকা, 3000 টাকার তিনটি চেক কি করা হয়েছে, ইস্যু করা হয়েছে, কিন্তু তৃতীয় চেকটি এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। এটাও সেম কথা। তার মানে এই দুটো উপস্থাপিত হয়েছে, 3000 টাকার চেক ব্যাংকে এখন উপস্থাপিত হয়নি। যে প্রথম লাইনের সাথে আবার মিল গেছে, যে ইস্যুকৃত চেক 3000 টাকা এখনো ব্যাংকে কি হয়নি, উপস্থাপিত হয়নি। তার মানে এইখানে যেই কথাগুলা বলা আছে সবগুলা কি, তাদের ঘটনাগুলা কি একই রকম ভাবে ঘটবে। তাহলে ইস্যু যখন করছে, ইস্যু করলে টাকা কি হয়, ইস্যু করলে ব্যাংকের টাকা কমে। তাহলে ঘটনাটা কি ঘটছে, যখন আমি 3000 টাকা ইস্যু করছি, আমি আমার প্রতিষ্ঠান থেকে 3000 টাকা আমি কমাই দিছি, প্রতিষ্ঠান থেকে 3000 টাকা আমি কমাই দিছি, কারণ আমি 3000 টাকা দিয়ে দিছি, আমি জানি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 3000 টাকা কমে যাবে। কিন্তু যাকে আমি চেক দিছি সে সেই চেকটা নিয়ে ব্যাংকে ভাঙাইতে যায় নাই, মানে ব্যাংক থেকে কি হয় নাই, ব্যাংক থেকে টাকা কমে নাই। এই কারণে ব্যাংক থেকে টাকা না কমলে ব্যাংকে কোনো প্রভাব পড়ে নাই, ব্যাংকের ব্যালেন্স কি আছে, জিরোই আছে। তাহলে এই যে এই ঘটনার দ্বারা বা এই ভুলের দ্বারা আমার কি ঘটনাটা ঘটছে, ঘটনাটা ঘটছে এরকম যে আমার প্রতিষ্ঠানে 3000 টাকা আমি মাইনাস করে দিছি ব্যাংক অ্যাকাউন্ট থেকে, কিন্তু ব্যাংকে কোনো টাকা কি করা হয় নাই, ব্যাংকে কোনো টাকা মাইনাস করা কি হয় নাই। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো 3 নাম্বার ঘটনা। 3 নাম্বার ঘটনাতে কি বলছে, বলছে ব্যাংক কর্তৃক পাওনাদারকে প্রদেয় হিসাবকে সরাসরি পরিশোধ 4000 টাকা ভুলে নগদানভুক্ত করা হয়নি। ব্যাংক কর্তৃক পাওনাদারকে অথবা প্রদেয় হিসাবকে প্রদান করছে, তাহলে ঘটনাটা আগে ঘটছে কোথায়, ব্যাংকে। ব্যাংক 4000 টাকা প্রদান করে দিছে, ব্যাংকের থেকে 4000 টাকা কি হয়েছে, কমে গেছে, কিন্তু নগদানভুক্ত করা হয়নি, নগদানে কিছুই কি করা হয়নি, লেখা হয়নি। এই কারণে ডিফারেন্সটা কি হয়েছে, তৈরি হয়েছে। তাহলে এর ঘটনা দ্বারা কি হয়েছে, ব্যাংক কি করছে, ব্যাংক হচ্ছে 4000 টাকা প্রদান করছে, এই যে ব্যাংক 4000 টাকা প্রদান করে দিছে, কিন্তু প্রতিষ্ঠান সেটা জানে না, নগদানভুক্ত হয়নি। তার মানে নগদানে কোনো প্রভাব পড়েনি। ঘটনাটা ঘটছে কি এইটা, আগে আমাদের ঘটনাগুলো কি করতে হবে, বুঝতে হবে যে ভুলের মাধ্যমে কি ঘটনাটা ঘটছে, তাহলে আমরা এটা সংশোধন করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, তারপরে 4 নম্বরে বলছে ব্যাংক কর্তৃক দেনাদার বা প্রাপ্য হিসাব হতে আদায় 5000 টাকা নগদান বইতে লেখা হয়নি। তাহলে দেখো ব্যাংক থেকে ব্যাংক কি করছে, আদায় করছে, মানে ব্যাংকে 5000 টাকা বাড়ছে, নগদানভুক্ত হয়নি, তার মানে প্রতিষ্ঠানে কোনো কিছুই করা হয় নাই। তাহলে এর ঘটনাটা কি করছে দেখো, তাহলে ব্যাংক আদায় করছে 5000 টাকা, তার মানে ব্যাংকে বাড়ছে কত টাকা, ব্যাংকে বাড়ছে হচ্ছে 5000 টাকা, কিন্তু নগদানভুক্ত হয়নি, তার মানে প্রতিষ্ঠানে কোনো প্রভাব পড়ে নাই। তার মানে 4 নাম্বার ভুল যেটা হয়েছে, সেই ভুলের দ্বারা আমার এইরকম প্রভাবটা কি পড়ছে, যে ব্যাংকে 5000 টাকা বৃদ্ধি দেখানো আছে, কিন্তু প্রতিষ্ঠানে কোনো টাকাই কি করা হয় নাই, লেখা হয় নাই। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো বলছে কি,
ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর 1500 টাকা। সুদ মঞ্জুর মানে কি? সুদ মঞ্জুর হচ্ছে ব্যাংক আমাকে টাকা দিছে, ব্যাংক আমাকে কি করছে? টাকা দিছে। তাহলে যখন সুদ কি করা হয়? মঞ্জুর করা হয়, প্রতিষ্ঠান নগদান, আর এটা হচ্ছে ব্যাংক বিবরণী মানে ব্যাংক, ঠিক আছে? তাহলে ব্যাংক আমাকে কত টাকা দিছে? 1500 টাকা দিছে। তাহলে ব্যাংক আমাকে টাকা দিছে কত টাকা? 1500 টাকা। আবার ব্যাংক চার্জ ধার্য করছে কত টাকা? 500 টাকা। এখানে বলা নাই নগদানভুক্ত হয়নি, এটা লেখা নাই, কিন্তু তাও আমাদের ধরে নিতে হবে যে এটা নগদানে লেখা হয় নাই। নগদানে লেখা হয় নাই দেখাই ভুলের ভিতরে কি করছে? এটা দিয়ে দিছে। ক্লিয়ার? তাহলে ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর 1500 টাকা, ধার্যকৃত চার্জ 500 টাকা। তাহলে ব্যাংক আমাদেরকে সুদ দিছিল কত? 1500 টাকা। আবার চার্জ কাটছে কত টাকা? 500 টাকা। তাহলে ব্যাংকেই 1500 টাকা একবার প্লাস করছে ব্যাংকার, আবার 500 টাকা আবার কি করছে? মাইনাস করছে। যেহেতু প্রতিষ্ঠান এই 1500 টাকা এবং 500 টাকা সম্পর্কে কোনো জ্ঞান রাখে না বা কোনো তথ্য তারা পায় নাই, প্রতিষ্ঠানে 1500 টাকার পরিবর্তে সে কোনো টাকা লেখে নাই, 500 টাকার পরিবর্তে সে কোনো টাকা কি করে নাই? লেখে নাই। তার মানে এর প্রভাবটা, এই ভুলের কারণে প্রভাবটা পড়ছে কি? ব্যাংকে 1500 টাকা প্লাস হয়েছে, কিন্তু প্রতিষ্ঠান জানা না দেখা সে প্লাসও করে নাই, মাইনাসও করে নাই, ব্যালেন্স আছে জিরো, ব্যালেন্সে কোনো প্রভাব পড়ে নাই। আবার ব্যাংক 500 টাকা চার্জ করছে, প্রতিষ্ঠান জানে না, প্রতিষ্ঠান 500 টাকা মাইনাস করতে পারে নাই প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে, ঠিক আছে? তার মানে এটার উপরেও কি পড়ে নাই? প্রভাব পড়ে নাই, এই কারণেই শূন্য। ওকে, তাহলে এটা হলো 5 নাম্বার। তাহলে 6 নাম্বার ঘটনাটা আমরা একটু দেখি। এটা একটু জটিল, একটু খেয়াল করো। বলছে 8000 টাকার একটি প্রাপ্য বিল অথবা প্রাপ্য নোট অথবা স্বীকৃত বিল, যেইটাই হোক তিনটা থেকে 400 টাকা বাট্টায় ব্যাংকে বাট্টাকরণ করা হয়েছে। কত টাকা বাট্টায়? 400 টাকা বাট্টায়। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো, তাহলে আমার আমার বিলের পরিমাণ ছিল 8000, বাট্টা হয়েছে 4000। তাহলে আমি ব্যাংকের থেকে পাইছি কত টাকা? ব্যাংক থেকে আমি পাইছি 7600 টাকা। ব্যাংক থেকে পাইছি 7600 টাকা। মানে আমার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি বাড়ছে 7600 টাকা। পরে বলছে কিন্তু নগদান বইতে, নগদান বই মানে কোনটা? নগদান বই মানে প্রতিষ্ঠান, ব্যাংক বিবরণী মানে ব্যাংক, মানে আমার অ্যাকাউন্টে একটাই ব্যাংক হিসাব। কয়টা? একটা। একটা ব্যাংক হিসাবে টাকার হিসাব প্রতিষ্ঠানেও রাখা হয়, ব্যাংকেও কি করা হয়? রাখা হয়। দুই জায়গাতে রাখা হয় দেখে মাঝে মাঝে কি হয়? ভুলের সৃষ্টি হয়। তো ব্যাংকে আসলে টাকা জমা হয়েছে কত টাকা? 7600 টাকা, কিন্তু নগদান বইতে আমি পূর্ণ মূল্যে ডেবিট করছি, মানে নগদান বইতে আমি 8000 টাকায় কি করছি? লিখছি। তাহলে এই ভুলের দ্বারা কি ঘটনাটা ঘটলো? এই ভুলের দ্বারা ঘটনাটা ঘটছে আমি নগদান বইয়ে প্লাস করছি 8000, কিন্তু অ্যাকচুয়ালি আমার ব্যাংক অ্যাকাউন্টে প্লাস হয়েছে কত? 7600 টাকা। তাহলে 6 নাম্বার যেই ভুলটা, এই ভুলটা দ্বারা এই 8000 টাকার একটি প্রাপ্য বিল 400% বাট্টা করা হয়েছে, কিন্তু নগদান বইতে পূর্ণ মূল্য লেখা হয়েছে, মানে নগদান বইতে 8000 টাকায় কি করা হয়েছে? লেখা হয়েছে। তাহলে ঘটনাটা কি? নগদান বই আমি 8000 টাকায় প্লাস করছি, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আসলে বাড়ছে কত? 7600 টাকা। ঠিক আছে? তাহলে ঘটনাটা কি করতে হবে? আগে বুঝতে হবে ভালো করে। 7 নম্বরে বলছে ব্যাংকে 2000 টাকার প্রাপ্য বিল ভাঙানো হয়েছে। ব্যাংকে যে আমি প্রাপ্য বিল ভাঙাইছি, কিন্তু নগদান বইতে উক্ত টাকা ক্রেডিট করা হয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, নগদান বইতে উক্ত টাকা কি করা হয়েছে? নগদান বইতে উক্ত টাকা ক্রেডিট করা হয়েছে। আমরা বলছিলাম কি, যে যখন ব্যাংকে টাকা জমা হয়, ব্যাংকে যখন টাকা জমা হয়, প্রতিষ্ঠানে করা হয় ডেবিট, ব্যাংকে করা হয় ক্রেডিট। কিন্তু প্রতিষ্ঠানে করা হয় কি? ক্রেডিট। আর ব্যাংক বিবরণীতে করা হয় কি? ক্রেডিট। প্রতিষ্ঠানে করা হয় কি? ডেবিট। তাহলে ব্যাংকে 2000 টাকার প্রাপ্য বিল ভাঙানো হয়েছে, তাহলে ব্যাংক বিবরণীতে 2000 টাকা সে কি করছে? ক্রেডিট করছে। নগদান বইতে আমার কি করার কথা? আমার করার কথা হচ্ছে ডেবিট, কারণ এটা আমার জন্য সম্পদ। আর ব্যাংক বিবরণীতে ক্রেডিট করছে, কারণ ব্যাংকের জন্য টাকাটা দায়। কিন্তু নগদান বইতে উক্ত টাকা কি করে ফেলছি? আমি ক্রেডিট করে ফেলছি। আমি ডেবিট করার কথা, আমি ভুলে কি করছি? ক্রেডিট করছি। তাহলে এই ভুলের দ্বারা কি ঘটনাটা ঘটলো? ঘটনাটা ঘটলো ব্যাংকে বাড়ছে হচ্ছে 2000 টাকা। ব্যাংকে বাড়ছে হচ্ছে কত টাকা? 2000 টাকা। ব্যাংক বিবরণীতে 2000 টাকা ব্যাংক ক্রেডিট করছে। আমার করার কথা ছিল ডেবিট, আমারও করার কথা ছিল প্লাস 2000, আমারও করার কথা ছিল কত টাকা? প্লাস 2000 টাকা। কিন্তু আমি করছি কি? আমি ডেবিট না করে আমি ক্রেডিট করছি। আমি করছি
আমি প্লাস 2000 না কইরা আমি করে ফেলছি কি, আমি করে ফেলছি মাইনাস 2000 টাকা, আমি করে ফেলছি কি মাইনাস 2000 টাকা। তাহলে 7 নাম্বার যে ভুলটা, সেই 7 নাম্বার ভুলের যেই ঘটনাটা ঘটছে আমার প্রতিষ্ঠানে আর ব্যাংকে একসাথে, সেই ঘটনাটা হচ্ছে ব্যাংকে 2000 টাকা প্লাসে আছে, কিন্তু নগদান বইতে 2000 টাকা কিসে আছে, মাইনাসে আছে। ক্লিয়ার? আচ্ছা, এরপর 8 নাম্বার ঘটনা 9 আর 10, এই 10টা ঘটনা যদি আমরা একবার বুঝি তাহলে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীতে আর কোনো ঝামেলা কি থাকে না। ক্লিয়ার? বলছে ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত চেক 3000 টাকা অথবা ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়ে ফেরত এসেছে 3000 টাকা। তাহলে ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত চেক কত টাকা? 3000 টাকা। চেকটা কখন প্রত্যাখ্যাত হয়? যখন আমি জমা করার জন্য টাকা পাঠাই, চেক পাঠাই, আর ব্যাংক আমার অ্যাকাউন্টে টাকা না থাকার কারণে, বা যে আমাকে চেক দিছে তার অ্যাকাউন্টে টাকা না থাকার কারণে সে কি করে, সে চেকটাকে বাতিল করে দেয়। এনএফএস চেক, এনএসএফ নন সাফিসিয়েন্ট ফান্ড চেক, তখন সে চেকটাকে কি করে দেয়, বাতিল করে দেয়। তাহলে 8 নম্বরের জন্য যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে নগদান। বলছে কি, বলেছিল যে প্রত্যাখ্যাত চেক কত টাকা? 3000 টাকা। প্রত্যাখ্যাত চেক কত টাকা? 3000 টাকা, বা ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়ে ফেরত এসেছে 3000 টাকা। তাহলে আমি যখন কি করছি, আমি যখন টাকা ব্যাংকে পাঠাইছি, চেকটা প্রতিষ্ঠান ধরে নিছে, টাকাটা তো ব্যাংক থেকে উঠবেই, আমার ব্যাংকে টাকাটা তো বাড়বেই, তো সে 3000 টাকা কি করে রাখছিল, প্লাস করে রাখছিল। নগদান বইতে সে 3000 টাকা কি করছে, প্লাস করে রাখছে, কিন্তু চেকটা কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। ব্যাংকে কি আসলে টাকা বাড়ছে? বাড়ে নাই। এই কারণে ব্যাংক বিবরণীতে কোনো প্রভাব পড়বে না, কারণ ব্যাংক বিবরণীতে কোনো টাকা কি করে নাই, বাড়ে নাই। তাহলে প্রত্যাখ্যাত চেক যদি হয়, জমাকৃত চেক যদি প্রত্যাখ্যাত হয়, তখন ঘটনা ঘটে কি, ঘটনা ঘটে নগদান বইয়ে বা ক্যাশ বইয়ে 3000 টাকা প্লাসে থাকে, আর ব্যাংক বিবরণীতে ব্যালেন্স কত থাকে, জিরো থাকে, মানে কোনো প্রভাবে কি পড়ে না, কারণ সে টাকাটা কি করে নাই, প্লাসও করে নাই, টাকাটা সে মাইনাসও করে নাই। এরপরে 9 নাম্বার ঘটনা। 9 নাম্বার ঘটনায় বলছি কি, মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন 1500 টাকা যা নগদানভুক্ত হয়নি। তাহলে মালিক যদি ব্যাংক থেকে উত্তোলন করে তাহলে ব্যাংক টাকা কি হবে, মালিক যদি ব্যাংকের থেকে টাকা উত্তোলন করে, ব্যাংকের থেকে 1500 টাকা কমে গেছে, বলছে যে সেটা নগদানভুক্ত হয়নি। নগদানভুক্ত হয়নি বলার মানে কি, মানে নগদান এর সম্পর্কে কোনো আইডিয়াই রাখে না, এই জন্য নগদানের উপরে কোনো প্রভাবই কি হয় নাই, পরে নাই। ক্লিয়ার? এখন যদি 10 নাম্বার ঘটনাতে যাই, বলছে মালিক কর্তৃক ব্যাংকে জমা দান 2000 টাকা যা নগদানভুক্ত হয়নি। তার মানে মালিক কি করছে, মালিক ব্যাংকে 2000 টাকা কি করছে, জমা দিছে, ব্যাংকে 2000 টাকা বাড়ছে, নগদানভুক্ত হয়নি। তার মানে নগদে কি হয়েছে সেটা নগদ জানাই না, মানে নগদে কোনো কি পড়ে নাই, ইম্প্যাক্টই পড়ে নাই। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, কারেন্টের কারণে এই সমস্যা হইতেছে। যারা আছো তোমরা করতে থাকো, ইনশাল্লাহ বুঝবা। ঠিক আছে? আর এই লাইফটাই বারবার দেখলে, একবার না বুঝলে বারবার দেখবা, ইনশাল্লাহ পারবা আশা করি। তাহলে বলছে কি, মালিক কর্তৃক ব্যাংকে জমা দেন 2000 টাকা, মালিক ব্যাংকে 2000 টাকা জমা দিছে কিন্তু নগদানভুক্ত হয়নি। তার মানে ব্যাংকে 2000 টাকা, ব্যাংক বিবরণীতে 2000 টাকা বাড়ছে, নগদান বইতে 2000 টাকা কোনো টাকা পয়সায় বাড়ে নাই, ব্যালেন্স কি আছে, জিরো আছে। এখন একটা অঙ্ক যদি আমরা করি তাহলে হচ্ছে আমরা আরো কি হব, ক্লিয়ার হব। দেখো, একক জেরে যেটা বলছে এই কনসেপ্টটা আমার মাথায় রাখতে হবে, একটু মনোযোগ দাও। বলছে কি, যে নগদান বই মোতাবেক ব্যাংক জমা, নগদান বই মোতাবেক ব্যাংক জমা যদি থাকে, যদি প্রশ্নে বলা থাকে যে নগদান বই মোতাবেক ব্যাংক জমা 20,000 টাকা, তাহলে ব্যাংক বিবরণীর ঘটনার সাথে কি করতে হবে, মিলাতে হবে। তাহলে ব্যাংক বিবরণীর ঘটনার সাথে আমার কি করতে হবে, মিলাতে হবে। আমার বুঝতে হবে যে ব্যাংকে কি ঘটনা ঘটছে তার সাথে আমার কি করতে হবে, মিলাইতে হবে। উল্টা আবার যদি ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা দেওয়া থাকে, তাহলে আমার নগদান বইয়ের ঘটনার সাথে কি করতে হবে, মিলাতে হবে। নগদান বই যদি 0 থাকে আমারও 0 বানাইতে হবে, নগদান বই যদি 10,000 থাকে আমারও 10,000 বানাই দিতে হবে। একটা অঙ্ক করি, এটা মাথায় রাখলা। তাহলে নগদান বই অথবা ক্যাশ বই মোতাবেক থাকলে ব্যাংকের সাথে ব্যাংক বিবরণীর সাথে মিলাতে হবে, ব্যাংক বিবরণী দেওয়া থাকলে নগদান বইয়ের সাথে বা প্রতিষ্ঠানের সাথে কি করতে হবে, মিলাতে হবে। ওকে, দেখো এখানে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা 8টা তথ্য আছে, আমরা একটা ব্যাংক সমন্বয় বিবরণী কি করব, প্রস্তুত করব।
এইভাবে অঙ্ক দেওয়া থাকলে দুই ভাবে প্রশ্ন আসতে পারে, বলতে পারে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো, আবার বলতে পারে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার পরিমাণ নির্ণয় করো। এই ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার পরিমাণ কেন বলছে জানো? কারণ প্রশ্নের ভিতরে বলা আছে কি, আমার নগদান বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ দেওয়া আছে 52,400 টাকা। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ কত টাকা দেওয়া আছে? 52,400 টাকা। তাহলে আমি যদি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ ধরে অঙ্ক করতে থাকি, তাহলে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা হচ্ছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা। সেই রেজাল্টটা কি? রেজাল্ট হচ্ছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা। ক্লিয়ার? তাহলে প্রশ্ন দুইটার যেটাই করুক অঙ্ক হবে কি একই রকম। চলো আমরা অঙ্কটা এখন করি। একটা অঙ্ক একসাথে করলে তারপরে কি পারা যাবে। আগে হচ্ছে ছকটা করি, তোমাদেরকে আমি নোট করে করে এই পাশে নোট করে করে কি করে দিব, দেখাই দিব। দুইটা ঘর করি, কারণ দুইটা পেজ আমাদের লাগবে। একটা পাশকে আমি রাখি নগদ, আর একটা পাশকে আমি রাখি ব্যাংক। ব্যাংক মানে হচ্ছে ব্যাংক বিবরণী, ব্যাংক বিবরণী। আর নগদ মানে হচ্ছে নগদান, নগদান বই। আর ব্যাংক মানে হচ্ছে কি? ব্যাংক বিবরণী। ক্লিয়ার? ওকে, নগদান বই, ব্যাংক বিবরণী। এই একটা অঙ্ক করাই আজকে হচ্ছে আমাদের ছুটি, আমরা ক্লাসটা শেষ করে দেব, কারণ অনেকেই ক্লাস করতে পারতেছে না। আচ্ছা মুন্না দেখো, আগে আমরা ছকটা করি। তাহলে এখানে হবে কি, ও মাই গড সরি, ছকটা হবে কি, ছকটা হবে টাকা টাকা, বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। প্রথমে আমরা লিখবো নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। দেখো নগদান বই অনুযায়ী ব্যাংক জমা কত টাকা আছে? 52,400 টাকা। আমরাও লিখবো কত টাকা? আমরাও লিখবো 52,400 টাকা। 52,000 কত টাকা? 400 টাকা। এক নম্বরে বলছে পরিশোধের জন্য, পরিশোধ মানে কি? ইস্যু করছে, ইস্যু করছে, পরিশোধ করবে। ঠিক আছে, পরিশোধ করলে টাকা বাড়ে নাকি কমে? টাকা কমে। তাহলে পরিশোধের জন্য চেক যে ইস্যু করা হয়েছে 15,000 টাকা। তাহলে চেকটা জমাও করা হয় প্রতিষ্ঠান থেকে অথবা নগদান বই থেকে, চেকটা ইস্যুও করা হয় প্রতিষ্ঠান থেকে অর্থাৎ নগদান থেকে। তাহলে চেক ইস্যু করছে 15,000 টাকা, যা উপযুক্ত তারিখের মধ্যে ব্যাংক উপস্থাপিত হয়নি। উপযুক্ত তারিখ বলতে কি? যেই মাসেরটা সেই মাসে হিসাব করতে হবে। যদি পরের মাসে চলে যায় ধরে নিতে হবে এটা নির্ধারিত মাসে কি আমার কাজটা হয় নাই, তার মানে ধরে নিতে হবে কাজটা হয় নাই। পরের মাসে হইলো ধরে নিতে হবে কি কাজটা হয় নাই। ক্লিয়ার? তাহলে চেক ইস্যু করছি 15,000 টাকা, যেটা কি হয়নি? ব্যাংকে উপস্থাপিত হয়নি। এর ঘটনা দ্বারা কি ঘটলো? ঘটনা ঘটছে যে আমি কি করছি, আমি 15,000 টাকা মাইনাস করে দিছি। আমি 15,000 টাকা কি করে দিছি? ঘটনাটা দেখো, আমি নগদান বই থেকে 15,000 টাকা মাইনাস করে দিছি। কেন? কারণ আমি একটা চেক ইস্যু করছি। আমি ভাবছি যে যাকে চেকটা দিছি সে চেকটা ব্যাংক থেকে উঠাবে, কিন্তু ব্যাংক থেকে সে চেকটা উঠায় নাই, অথবা চেকটা ব্যাংকে উপস্থাপিত হয় নাই, প্রেজেন্ট হয় নাই। তাহলে কি ব্যাংক থেকে টাকাটা কমছে? ব্যাংক থেকে টাকাটা কমে নাই, ব্যাংকে কোনো প্রভাবে কি পড়ে নাই। তাহলে এই যে প্রথম যেই ঘটনা, এই প্রথম এই ঘটনাটা, এই ভুলের জন্য, এই ভুলটার জন্য যে চেক ইস্যু করা হচ্ছে 15,000 টাকা যা ব্যাংকে উপস্থাপিত হয়নি, এই ভুলের জন্য আমার ঘটনাটা ঘটছে কি? নগদান বইয়ে -15,000, ব্যাংকে তো উপস্থাপিত হয়নি, ব্যাংক থেকে টাকা কমে নাই, ব্যাংকে আছে কি? জিরো। এখন দেখো অঙ্কের ভিতরে বলা আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। অঙ্কের ভিতরে কি বলা আছে? নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। ঠিক আছে, আমরা একটা প্লাসে রাখি আর একটা এখানে মাইনাসে দেই। আচ্ছা, তাহলে নগদান বই অনুযায়ী যদি ব্যাংক জমা থাকে, আমরা মিলাবো কার সাথে? আমরা মিলাবো ব্যাংকের সাথে। কার সাথে? ব্যাংকের সাথে মিলাই দিব। তাহলে ব্যাংকে আছে জিরো, তাহলে আমার এই নগদান বইকে ব্যাংকের সাথে মিলানোর জন্য, জিরো বানানোর জন্য আমার এখানে কি করতে হবে? আমার এখানে করতে হবে প্লাস 15,000, প্লাস 15,000। তাহলে যদি আমি প্লাস 15,000 করে দেই, তাহলে প্লাসে মাইনাস এই পাশেও জিরো, এই পাশেও কি হয়ে গেল? জিরো হয়ে গেল। ক্লিয়ার?
তাহলে আমি কি লিখবো, 1 নাম্বার দিয়ে লিখবো ইস্যুকৃত চেক, ইস্যুকৃত চেক উপস্থাপিত, ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি। কত টাকা? 15,000 টাকা। একক জেরে কোনো লজিক কাজ করে না, একক জেরে কোনো লজিক কাজ করে না, শুধু সূত্র অনুযায়ী আমার অঙ্ক করে যেতে হয়। যেহেতু নগদান বই অনুযায়ী ব্যাংক জমা বলছে, তাহলে নগদান বইটাকে আমি ব্যাংকের সাথে কি করব, মিলাবো। নগদান বইটাকে আমি ব্যাংকের সাথে কি করব, মিলাবো। তাহলে ঘটনার কারণে, ভুলের কারণে ঘটনা ঘটছে, নগদান বই -15,000, ব্যাংকে কোনো প্রভাব পড়ে নাই, 0। তাহলে -15,000 কে 0 বানানোর জন্য আমার +15,000 করে দিতে হবে। আমি প্লাস কত করে দিছি, 15,000 করে দিছি। ক্লিয়ার? পরেরটা, আদায়ের জন্য ব্যাংকে 8,000 টাকা ও 12,000 টাকার দুটি চেক জমা দেয়া হয়েছিল। তারিখের মধ্যে প্রথম চেকের টাকা আদায় করেছে, এর মানে কি? 8,000 টাকার চেক আদায় হয়েছে, 12,000 টাকার চেক কি হয় নাই, আদায় হয় নাই। 12,000 টাকার চেক কি হয় নাই, আদায় হয় নাই। তাহলে প্রতিষ্ঠানে 8,000 আর 12,000, 20,000 টাকা। কত টাকা? 20,000 টাকা নগদে কি করে রাখছিল, সে প্লাস দিয়ে রাখছিল। সে ভাবছিল দুইটা চেক আমি ব্যাংকে পাঠাইছি, টাকা তো ব্যাংক অ্যাকাউন্টে আমার আসবেই, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আসছে একটা চেকের টাকা। কত কত টাকা? 8,000 টাকা। তাহলে এই 2 নাম্বার ভুলের কারণে কি ঘটনাটা ঘটছে? ঘটনাটা ঘটছে আমার নগদান বইয়ে আমি প্লাস দিয়ে রাখছিলাম 20,000 টাকা, কিন্তু আমার ব্যাংকে আসলে বাড়ছে কত টাকা, 8,000 টাকা। আমার ব্যাংকে বাড়ছে কত টাকা, 8,000 টাকা। ক্লিয়ার? তাহলে আমি 8,000 আর 12,000 দুইটা চেক কি করছি, জমা দিছি। আমার প্রতিষ্ঠানে 20,000 টাকাই প্লাস ছিল, কিন্তু ব্যাংক কি করছে, প্রথম চেকের টাকা আদায় করছে। তার মানে 8,000 টাকার চেকটা ব্যাংক কি করছে, আদায় করছে, বাকি 12,000 আদায় করতে পারে নাই। এই কারণে, এই ভুলের কারণে ঘটনাটা যেটা ঘটছে, নগদে প্লাস হয়েছে 20,000 আর ব্যাংকে আসলে 8,000 প্লাস হয়েছে, 12,000 টাকা তো সে আদায় করতে পারে নাই। অঙ্কে বলা আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা বলা থাকলে আমরা মিলাই কার সাথে, ব্যাংকের সাথে মিলাই, ব্যাংক বিবরণীর সাথে মিলাই। তাহলে 20,000 কে 8,000 বানাইতে গেলে আমার কি করতে হবে, মাইনাস করে দিতে হবে 12,000 টাকা। মাইনাস করে দিতে হবে কত টাকা, 12,000 টাকা। তাহলে এই 20,000 টাকা কত টাকা হয়ে যাবে, 20,000 টাকা 8,000 টাকা হয়ে যাবে 12,000 টাকা মাইনাস করলে। তাহলে মাইনাসের ঘরে আমি 1 নাম্বার দিয়ে লিখবো জমাকৃত চেক আদায় হয়নি। জমাকৃত চেক আদায় হয়নি। কত টাকা, 12,000 টাকা। আমি এখানে লিখে দিব 12,000 টাকা। কত টাকা, 12,000 টাকা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 3 নম্বরে বলছে ব্যাংক কর্তৃক সরাসরি আদায় 20,000 টাকা। ব্যাংক আদায় করছে কত টাকা, 20,000 টাকা। নগদান বইতে কি করা হয়নি, লেখা হয়নি। এই ভুলের ঘটনা কি, ব্যাংক বিবরণী, ব্যাংক আদায় করছে কত হাজার টাকা, 20,000 টাকা, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা করতেছি আমি, তার মানে আমার ব্যাংক বিবরণীর সাথে মিলাইতে হবে। তাহলে নগদান বইকে ব্যাংক বিবরণীর সাথে মিলানোর জন্য, শূন্যকে 20,000 বানানোর জন্য আমার প্লাস করে দিতে হবে কত টাকা, প্লাস করে দিতে হবে 20,000 টাকা। তাহলে আমি এখানে 2 নাম্বার দিয়ে লিখে দিব কি, ব্যাংক কর্তৃক আদায়, ব্যাংক কর্তৃক আদায় নগদানভুক্ত হয়নি। ব্যাংক কর্তৃক আদায় নগদানভুক্ত হয়নি। কত টাকা, 20,000 টাকা। আমি কি করে দিলাম, প্লাস করে দিলাম। ক্লিয়ার? তোমরা কি বুঝতেছো? বুঝলে একটু কমেন্ট করে জানাও, না বুঝলেও কমেন্ট করো যে কোন জায়গায় তোমরা আসলে বুঝতেছো না, নাহলে একটু মনোযোগ দাও। খুবই সহজ, ঘটনা বুঝলেই হয়। 8,000 টাকার একটি বিল 7,600 টাকায় বাট্টা করা হয়েছে, কিন্তু নগদান বইতে পূর্ণ মূল্য লেখা হয়েছে। তার মানে ব্যাংকে আমার বাড়ছে কত টাকা, 7,600 টাকা, নগদানে আমি লেখা রাখছি কত টাকা, 8,000 টাকা। তাহলে দেখো, ব্যাংকে বাড়ছে আমার 7,600 টাকা, আমি নগদে লেখা রাখছি কত টাকা, নগদে আমি লেখা রাখছি 8,000 টাকা, নগদে লেখা রাখছি 8,000 টাকা পূর্ণ মূল্য, কিন্তু ব্যাংকে আসছে কত, ব্যাংকে আসছে হচ্ছে আমার 7,600 টাকা হচ্ছে কি ব্যাংকে লেখা হয়েছে। তাহলে যেহেতু নগদান বই অনুযায়ী ব্যাংক জমা আমি করতেছি, আমার নগদান বইকে ব্যাংক বিবরণীর সাথে মিলাইতে হবে। তাহলে 7,600, এখানে 8,000 কে 7,600 বানাইতে হবে। বানাইতে গেলে আমার কি করতে হবে,
শুধু 400 টাকা আমার কি করে দিতে হবে, মাইনাস করে দিতে হবে। তাহলে আমি দিয়ে দিলাম মাইনাস কত, 400, মাইনাস করে দিলাম কত, 400 টাকা। তাহলে মাইনাসের ঘরে, কিসের ঘরে, মাইনাসের ঘরে আমাদের আরেকটা পেজ এখন নিতে হবে। ওকে, আচ্ছা পেজ তো একটা নেওয়াই ছিল, ওকে সমস্যা নেই। তাহলে মাইনাসের ঘরে আমার লিখে দিতে হবে কত টাকা, মাইনাসের ঘরে লিখে দিতে হবে আমার 400 টাকা। তাহলে আমি 2 নাম্বার দিয়া মাইনাসের ঘরে লিখে দিব কত টাকা, এখন 400 টাকা। লিখবো কি, লিখবো হচ্ছে প্রাপ্য বিল বাট্টা করে পূর্ণ মূল্য লেখা হয়েছে। প্রাপ্য বিল বাট্টা করে পূর্ণ মূল্য লেখা হয়েছে। কত টাকা মাইনাস দিব আমি, 400 টাকা আমি কি দিব, মাইনাস দিয়ে দিব। ক্লিয়ার? আচ্ছা, এখন পরের ঘটনাতে আবার কি বলছে দেখো, বলছে ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর 1500 টাকা, ধার্যকৃত চার্জ কত টাকা, 500 টাকা। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর 1500, ধার্যকৃত চার্জ কত, 500, যেটা নগদানভুক্ত হয় নাই। কিছু বলা না থাকলে বুঝতে হবে কি সেটা নগদানভুক্ত হয় নাই। এর মাধ্যমে তাহলে কি ঘটনাটা ঘটছে, এর মাধ্যমে ঘটনাটা ঘটছে হচ্ছে, এখানে লিখি নগদান, এখানে লিখি হচ্ছে ব্যাংক বিবরণী। তাহলে ব্যাংকে আমার 1500 টাকা একবার প্লাস হয়েছে, ব্যাংক থেকে আমার 500 টাকা একবার কি হয়েছে, মাইনাস হয়েছে। মঞ্জুরিকৃত সুদ ব্যাংক আমাকে 1500 টাকা একবার দিছে, আবার ব্যাংক হচ্ছে 500 টাকা কি করছে, চার্জ করছে। নগদান জানে না, তাহলে নগদানে কত আছে, 0। এই 500-র বিনিময়ে নগদানে কত আছে, 0। তাহলে আমার কি করতে হবে এখন, নগদানকে ব্যাংকের সাথে মিলাইতে হবে। 0কে 1500 বানানোর জন্য আমার প্রথমে করতে হবে প্লাস 1500, আবার 0কে মাইনাস 500-তে নেওয়ার জন্য আমার করতে হবে কি, মাইনাস 500। তাহলে মাইনাসের ঘরে আমি একবার লিখবো কি, যে ব্যাংক চার্জ ধার্য, ব্যাংক চার্জ ধার্য করেছে। আমি মাইনাস করে দিব কত টাকা, 500 টাকা। আর এই যে 1500 টাকা প্লাস হচ্ছে, সুদ মঞ্জুর করেছে, তাহলে আমার প্লাসে কি লিখতে হবে, প্লাসে আমি লিখে দিব ব্যাংক সুদ মঞ্জুর করেছে, ব্যাংক সুদ মঞ্জুর করেছে। কত টাকা লিখে দিব, 1500 টাকা লিখে দিব। ক্লিয়ার? আচ্ছা, এন্ট্রিগুলো বেসিক থেকেই বোঝানো আছে, তোমরা হচ্ছে লাইভ ক্লাসটা আবার দেখলেই বুঝতে পারবা। দেখো, কারণ হচ্ছে আমাদের মাগরিবের নামাজের সময় হয়ে যাবে, আর 10 মিনিট আছে। বলছে অফিস ভাড়া 6000 টাকা ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়েছে। অফিস ভাড়া 6000 টাকা ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়েছে, যা নগদান বইতে লেখা হয়নি। তার মানে ব্যাংক থেকে 6000 টাকা দেওয়া হয়েছে, নগদ সেটা কি করে না, জানে না। তাহলে আমার ঘটনাটা ঘটছে কি, ঘটনাটা ঘটছে হচ্ছে ব্যাংক থেকে 6000 টাকা প্রদান করা হয়েছে, কিন্তু প্রতিষ্ঠান জানে না। ব্যাংক থেকে 6000 টাকা প্রদান করা হয়েছে, প্রতিষ্ঠান কি করে না, জানে না। তাহলে আমার এই নগদানকে মিলাইতে হবে কার সাথে, ব্যাংকের সাথে। যেহেতু নগদান বই মোতাবেক ব্যাংক জমা প্রশ্নে বলা আছে, মিলানোর জন্য আমাকে মাইনাস করে দিতে হবে কত টাকা, 6000 টাকা। তাহলে আমি মাইনাসের করে লেখা দিব কি, ব্যাংক কর্তৃক ভাড়া প্রদান, ব্যাংক কর্তৃক ভাড়া প্রদান কত টাকা, 6000 টাকা। ক্লিয়ার? ওকে। 7 নম্বরে বলছে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে 3000 টাকা। তাহলে যখন ব্যাংকে চেক একটা জমা করতে যায়, তখন প্রতিষ্ঠানে 3000 টাকা তো সে প্লাস দেখাইছে, কিন্তু ব্যাংক চেকটাকে কি করছে, প্রত্যাখ্যাত করে দিছে। মানে ব্যাংকে টাকাটা কি হয় নাই, প্লাস হয় নাই। তাহলে কি ঘটনাটা ঘটলো, নগদে নেয় আমি 3000 টাকা প্লাস দিয়ে রাখছি, কারণ আমি ব্যাংক চেকটা ভাঙাইতে দিতেছি, আমি ভাবছি আমার ব্যাংকে টাকাটা প্লাস হবে, কিন্তু ব্যাংকে আসলে টাকাটা বাড়ে নাই, কারণ ব্যাংক সেটা কি করে দিচ্ছে, প্রত্যাখ্যাত করে দিছে। অঙ্কে বলা আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, তাহলে নগদান বই অনুযায়ী যেহেতু ব্যাংক জমা বলা আছে, আমি মিলাবো এখন ব্যাংক বিবরণীর পাশের সাইডের সাথে। তাহলে ব্যাংক বিবরণীতে ঘটনাতে ঘটছে কি, টাকা আছে 0, কিন্তু আমি নগদানে প্লাস দিয়ে রাখছি 3000 টাকা। তাহলে প্লাস 3000-কে 0 বানাইতে গেলে আমার এখন কি করতে হবে, আমার 3000 টাকাকে আবার মাইনাস করে দিতে হবে। কি করে দিতে হবে, মাইনাস করে দিতে হবে। তাহলে আমি মাইনাসের এখানে লিখবো যে প্রত্যাখ্যাত চেক,
প্রত্যাখ্যাত চেক কত টাকা? 3000 টাকা। 3000 টাকা। এই কারণে বলছিলাম যে এই অধ্যায়ের অঙ্কগুলা পারার জন্য আমার মাস্ট একটা ভুলের মাধ্যমে প্রতিষ্ঠানে কি ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা যদি আমি একবার বুঝতে পারি তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী কোনো ব্যাপারই না, পানির মতো সহজ। যদি আমি ভুলের কারণে কোন ঘটনা ঘটছে সেই ঘটনাটা যদি আমি কি করি, ঘটনাটা যদি আমি বুঝতে পারি। ক্লিয়ার? ওকে, তাহলে খেয়াল করো, পরবর্তীতে বলছে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 1500 টাকা যা নগদানভুক্ত হয়নি। তাহলে আমি বিনিয়োগের সুদ আদায় করছি, বিনিয়োগের সুদ আদায় করছে কে? ব্যাংক। তাহলে ব্যাংকে প্লাস হয়েছে কত? 1500। ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করছে, তাহলে ব্যাংক বিবরণীতে প্লাস হয়েছে কত? 1500, কিন্তু নগদানভুক্ত হয়নি, মানে নগদ জানে না, তাহলে নগদ আছে কি? 0। মিলাইতে হবে কার সাথে? যেহেতু নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, মিলাইতে হবে ব্যাংকের সাথে। তাহলে ব্যাংকের সাথে 0 কে 1500 বানানোর জন্য আমি প্লাস করে দিব 1500। আমি প্লাস করে দিব কত টাকা? প্লাস করে দিব 1500 টাকা। তাহলে আমার কি হবে? তাহলে প্লাসের ঘরে 4 নাম্বার দিয়ে আমি লিখবো কি? আমি 4 নাম্বার দিয়ে লিখবো ব্যাংক কর্তৃক সুদ আদায়। ব্যাংক কর্তৃক সুদ আদায়, ব্যাংক কর্তৃক সুদ আদায় কত টাকা? 1500 টাকা। 1500 টাকা। এখন আমি কি করব? এই 1500 টাকাকে, এই টাকাগুলাকে যোগ করব। তাহলে 20 আর 15 35,000, 35,000 আর 3000 38,000। এখানে 38,000 টাকাকে কি করব? যোগ করে দিব কার সাথে? 52,400 সাথে। তাহলে 0 0 4 আর 0 5 6 7 8 9 90,400 টাকা। এই 90,400 টাকা থেকে এই টাকাগুলো মাইনাস করে দিব। তাহলে আছে কত হাজার? 12,000। তারপরে আছে কত হাজার? 12,000 আর 6,000 কত? 18,000। 18,000 আর 3,000 21,000। 21,900 টাকাকে আমি মাইনাস করে দিব। তাহলে 21,900 টাকা আমি মাইনাস করে দিব। কত থেকে 21,900 মাইনাস? 90,400 থেকে। তাহলে 90,400 থেকে যদি আমি কত টাকা মাইনাস করে দেই? 21,900 টাকা মাইনাস করে দেই, তাহলে থাকে আমার 68,500 টাকা। তাহলে এই 68,500 টাকা কি? এটা হচ্ছে আমার ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা। ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা কত টাকা? 68,500 টাকা। ক্লিয়ার? ওকে, এখন দেখো এইখানে বলছিল কি? নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ। এই অঙ্কটা আমরা করছি। আরেকটা অঙ্ক এখন দেখো, বলছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ। তাহলে ব্যাংক বিবরণী অনুযায়ী যদি ব্যাংক জমার পরিমাণ কি করা থাকে? বলা থাকে, তাহলে আমরা মিলাবো কার সাথে? আমরা মিলাবো নগদানের সাথে। আমরা কার সাথে মিলাবো? নগদানের সাথে। এই যে ওই অঙ্কটার এই অঙ্কটা একদম সেম টু সেম, একদম কি সেম টু সেম। তাহলে আমি প্রথমেই তোমাদেরকে যেই 10টা ভুলের ঘটনা পড়াইছি সেই ঘটনাগুলো আরেকবার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা। 2-3 বার দেখলেই কি হয়ে যাবে? একদম ক্লিয়ার হয়ে যাবে ঘটনাটা, একটা ভুলের মাধ্যমে কি ঘটনা ঘটছে সেই ঘটনাটা যদি আমি কি করতে পারি? একবার বুঝতে পারি, তাহলেই হচ্ছে কি? তাহলেই হচ্ছে অঙ্কগুলো একদমই ইজিলি কি করা যায়? পারা যায়। তাহলে এই যে সেম অঙ্কটাই আগেরটা আমি কি করছি দেখো, এইখানে আমি যেই জিনিসগুলোকে প্লাস করছি নগদান অনুযায়ী ব্যাংক জমা মিলাইছি ব্যাংক বিবরণীর সাথে, আর ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা বলা থাকলে মিলাবো নগদানের সাথে। তাহলে এইখানে এই অঙ্কে যে হিসাবগুলা প্লাসে আসছে সেগুলা চলে যাবে কোথায়? মাইনাসে। আর যেগুলা মাইনাসে ছিল সেগুলা চলে আসবে কোথায়? প্লাসে। কেন? কেন প্লাস মাইনাস এমন হলো? বিপরীত হয়ে গেল, এক্সচেঞ্জ হয়ে গেল। কারণ ঘটনাটা কি হয়ে যায়? এক্সচেঞ্জ হয়ে যায়। একবার আমি ব্যাংক বিবরণীর সাথে মিলাই নগদান বইকে, আরেকবার আমি নগদান বইয়ের সাথে মিলাই ব্যাংক বিবরণীকে। ক্লিয়ার? তাহলে এই অঙ্কের ভিতরে বলা আছে কি? এই অঙ্কের ভিতরে বলা আছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ কত টাকা? 68,500 টাকা। তাহলে আমি কি করব? এই অঙ্কটা করার সময় আমরা হচ্ছে নগদান বইয়ের সাথে কি করব? মিলাবো। নগদান বইয়ের ঘটনার সাথে কি করব? আমরা মিলাবো। এটা তোমাদের প্র্যাকটিস, এটা হচ্ছে তোমরা করবা। ঠিক আছে? এখন যেই জিনিসটা ইম্পর্টেন্ট, দেখো 2টা জিনিস পরীক্ষাতে আসেই, একক জেরের 2টা জিনিস পরীক্ষাতে কি হয়? আসেই।
একটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম, একটা হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। তো এই ডেবিট মেমোরেন্ডাম জিনিসটা কি, ক্রেডিট মেমোরেন্ডাম জিনিসটা কি, এটা একটু খেয়াল করো। এটা হচ্ছে ব্যাংক ব্যাংক বিবরণীতে ডেবিট করা হয়েছে, মানে ব্যাংকে লেখছে কিন্তু কি হয়নি, নগদান বইতে লেখা হয়নি, নগদান ভুক্ত করা হয়নি, ওই সমস্ত জিনিসগুলোকে বলা হয় ডেবিট মেমোরেন্ডাম। যেমন প্রত্যাখ্যাত জমাকৃত চেক, ব্যাংক চার্জ হচ্ছে কি হয়নি, নগদান ভুক্ত হয়নি। প্রত্যাখ্যাত চেক যদি বলা থাকে নগদান ভুক্ত হয়নি, যদি বলা থাকে ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ নগদান ভুক্ত হয়নি, তার মানে এই নগদান ভুক্ত হয়নি কথাটা কি, নগদান ভুক্ত হয়নি কথাটা হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট। তার মানে ব্যাংকের জন্য ব্যয় বা আমার জন্য ব্যয়, ব্যাংকের টাকা কমায় কিন্তু নগদান ভুক্ত হয় নাই, ওই সমস্ত এন্ট্রিগুলাই কি, ওই সমস্ত এন্ট্রিগুলো হচ্ছে আমার ডেবিট মেমোরেন্ডাম। তাহলে যেমন প্রত্যাখ্যাত জমাকৃত চেক নগদানভুক্ত হয়নি, ব্যাংক চার্জ নগদানভুক্ত হয়নি, ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ নগদানভুক্ত হয়নি, ব্যাংক জমাতিরিক্ত সুদ নগদানভুক্ত হয়নি, এই ব্যয়গুলা, যেই সকল ব্যয়গুলো নগদানভুক্ত হয় না, ওই সকল ব্যয়গুলোর সমষ্টিকে বলে কি, ডেবিট মেমোরেন্ডাম। ক্রেডিট মেমোরেন্ডাম কি, ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে আমার যত আয় আছে সকল আয়, কিন্তু যেই আয়টা নগদানভুক্ত হয়নি, ব্যাংক বিবরণীতে কি, ব্যাংক বিবরণীতে ক্রেডিট যত আয় কিন্তু নগদান বইতে কি করা হয়নি, লেখা হয়নি, এমন দফা। যেমন ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ নগদানভুক্ত হয়নি। আবার বলতে পারে ব্যাংক কর্তৃক সরাসরি আদায় নগদানভুক্ত হয়নি। ব্যাংক কর্তৃক যে কোনো আদায় কি হয়নি, বা যে কোনো আয় ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ নগদানভুক্ত হয়নি। তার মানে যত রকমের আয় আছে সকল আয় যদি নগদানভুক্ত না হয়, যে আয়গুলো নগদানভুক্ত হবে না, সে আয়গুলো আমার কি, ক্রেডিট মেমোরেন্ডাম। কত প্রশ্ন আছে, ডেবিট মেমোরেন্ডাম ও ক্রেডিট মেমোরেন্ডামের পরিমাণ কি করো, নির্ণয় করো। ক্লিয়ার? এরপরে আমার কিছু জাবেদা আছে এই অধ্যায়ের ভিতরে। গতে মাঝে মাঝে কি বলে বা খতে জাবেদা চায়। যখনই জমাকৃত চেক প্রত্যাখ্যিত হবে তখন জাবেদা হয় কি, প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব কি হবে, ক্রেডিট হবে। যখন সার্ভিস চার্জ, ব্যাংক চার্জ, চেক বই চার্জ কি করা হয়, ইস্যু করা হয়, তখন হয় ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব কি হয়, ব্যাংক হিসাব হয় হচ্ছে গিয়ে কি আমার ক্রেডিট। যখন আবার ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হয় বা পাওনাদার কর্তৃক চেক ফেরত আসে তখন হয় ব্যাংক হিসাব ডেবিট, প্রদত্ত হিসাব কি ক্রেডিট। এই 6টা জাবেদা ছাড়া ব্যাংক সমন্বয় বিবরণীতে কোনো জাবেদার কি হয় না, আসে না। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীতে যদি মাঝে মাঝে জাবেদা চায়, কতেও চায়, খতেও চায়, মাঝে মাঝে গতেও কি চায়, জাবেদা চায়, তখন এই জাবেদাগুলো ছাড়া আর কোনো জাবেদা কি ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে না। ক্লিয়ার? তাহলে তোমরা প্রথমে আমি যখনই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর ঘটনাগুলো যখন পড়াইছিলাম, এই যে দেখো তোমাদেরকে আরেকবার দেখাই দেই, এই ঘটনাগুলো যখন পড়াইছিলাম 10টা ঘটনা, এই 10টা ঘটনা যে বুঝবে এখান থেকে শুরু, এই 10টা ঘটনা, 1 নাম্বার ঘটনা, এই প্রথম লেখাটা যেই কথা সবগুলো আসলে একই ঘটনা প্রকাশ করে। লেখা এক এক রকম, এক একটা লেখা কি এক এক রকম, বা এক একটা ভুলের নাম হচ্ছে কি এক এক রকম, কিন্তু ঘটনাটা একরকম ঘটনায় কি হয়, ঘটে। পরিবহনাধীন চেক বলতে মূলত এমন চেকগুলোকে বোঝায় যেই চেকটা জমা করা হয়েছে কিন্তু আদায় হয় নাই, জমা করা হয়েছে কিন্তু আদায় হয় নাই, সবগুলা সেম। আবার ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, এর আরো 2টা নাম আছে, একটা হচ্ছে বকেয়া চেক 3000 টাকা, এর মানেও কি, এর মানে হচ্ছে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। আবার অবস্থাপিত চেক 3000 টাকা, এর মানে হচ্ছে কি, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। তো এইভাবে 10টা ঘটনা এখানে, 10টা ঘটনা এখানে দেওয়া ছিল, 10টা ঘটনা দেওয়া ছিল। এই 10টা ঘটনার বাইরে কখনো এইচএসসি পরীক্ষায় কোনো ঘটনা পরীক্ষাতে আসে না, বা কোনো ভুল, এই 10টা ভুলের বাইরে কোনো কিছুই পরীক্ষাতে কি হয় না, আসে না, ইনশাল্লাহ কি আসবেও না। এখন এই 10টা ভুলের কারণে কি ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলা লাইভের শুরুতে ক্লাস যখন শুরু হয়, এই যে এখানে 10টা ঘটনা বোঝানো হয়েছিল, যে 10টা ঘটনা আসলে কি ঘটছে। এই 10টা ঘটনায় যদি তোমরা কি করতে পারো, বুঝতে পারো, এই 10টা ঘটনা একবার বুঝতে পারলে ব্যাংক সমন্বয় বিবরণীতে ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা হবে না, এবং খুব সহজে তোমরা ব্যাংক সমন্বয় বিবরণী কি করতে পারবা, অ্যান্সার করতে পারবা। আজকে যে 2টা অধ্যায় পড়ানো হয়েছে, আমরা আজকে রাতেই হচ্ছে তোমাদেরকে এই 2টা অধ্যায়ের উপর যে স্পেশাল কিছু সৃজনশীল, সেই সৃজনশীলগুলো তোমাদেরকে দিয়ে দিব। লাস্ট হচ্ছে জাবেদা, এই ক্লাস স্লাইডটা হচ্ছে পিডিএফ তোমাদেরকে আমরা গ্রুপে দিয়ে দিব। আজকের মতো ক্লাস এখানেই শেষ। ইনশাল্লাহ আগামী বুধবার তোমাদের ফিনান্স ক্লাস হবে, ফিনান্স ক্লাস নেবে তোমাদের আশিক ভাইয়া,
ফিনান্স প্রথম পত্রের 3য় অধ্যায় এবং 6ষ্ঠ অধ্যায়। আর পরবর্তী সপ্তাহের রবিবার আমাদের আর্থিক অবস্থা বিবরণীর ক্লাস হবে ইনশাল্লাহ। ওই ক্লাসে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি যেন দেখতে পাই, কারণ প্রথম ক্লাস থেকেই তোমরা আর্থিক অবস্থা বিবরণী করতে করতে মাথা একদম ধরায় ফেলছো। তো আর্থিক অবস্থা বিবরণীর জন্য তোমাদের জন্য একটা সুন্দর ক্লাস নেওয়া হবে, 4 ঘন্টার শুধু আর্থিক অবস্থার বিবরণী পড়ানো হবে। যাদের আর্থিক অবস্থার বিবরণীতে সমস্যা এবং তোমাদের যেই বন্ধুদের আর্থিক অবস্থার বিবরণীতে কি হয় সমস্যা হয়, তারা সবাই যাতে নেক্সট সপ্তাহের রবিবারে আর্থিক অবস্থার ক্লাসে যাতে সবাইকে কি করতে পারি, আমি দেখতে পারি। ঠিক আছে, আজকের জন্য এখানেই শেষ। সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।